পেশাগত জটিলতা। আমরা এখনকার দিনে যে কাজ, আগেকার দিনের কাজ আর এখনকার দিনের কাজ অনেক বেশি এলেভেন ডিফারেন্স। যে সমস্ত শ্রমিকরা সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করে, কি রঙের ফ্যাক্টরিতে কাজ করে, রেগুলার তারা ডাস্ট নিচ্ছে, রঙের ফ্যাক্টরি বিভিন্ন গন্ধ তারা ইনহেল করছে এবং কেমিক্যাল রিয়াকশনের শরীরের মধ্যে একটা অসুবিধার সম্মুখীন হচ্ছে। ফলে এই রোগগুলিকে হয় অকুপেশনাল হেজার্ড। রুটি রোজগারের জন্য তাকে সম্ভব নয় ছাড়িয়ে অন্য কাজে যেতে বলা, কাজেরই তো অভাব। কিন্তু সে যেন ডাস্টটা ঠিক মতো শরীরের ভিতরে না ঢোকে, তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার, কেমিক্যাল ইয়েটা যেন না যায়, তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার, সেগুলি তাকে কিন্তু জানাতে হবে, বোঝাতে হবে এবং তাকে সেগুলি মানতে হবে। দেখুন, সিলিকোসিস একটা চিত্র, লাংসের সুস্থ এবং অসুস্থ লাংসের কি তৈরি হচ্ছে, আলটিমেটলি কি দাঁড়াবে। আগেকার দিনে বড় বড় যে চুল্লিগুলি, সেই চুল্লিগুলি পরিষ্কার করার জন্য তার ভিতরে ঢুকে সেগুলো পরিষ্কার করতে হবে এবং সেগুলো বাচ্চা ছেলেগুলিকে দিয়ে করানো হতো। সেই বাচ্চা ছেলেগুলির দেখা গেল যে অন্ডকোষে ঘা। অন্ডকোষের ঘা কারণটা কি? ওই তার ওই চুল্লি বেয়ে বেয়ে যে নাবছে, সেখানে ঘষা লাগছে, আমরা সেখান থেকে কিন্তু তার ঘা হচ্ছে এবং আলটিমেটলি কিন্তু ক্যান্সার দিকে টার্ন নিচ্ছে। এইগুলি সমস্ত কিছু অকুপেশনাল হ্যাজার্ড। দীর্ঘক্ষণ আপনি কম্পিউটারে বসে কাজ করছেন, এখন 8 ঘন্টার কাজ তো হয় না, এখন প্রায় 12 ঘন্টা 14 ঘন্টা খাটিয়ে নিচ্ছে। এতক্ষণ ধরে এক নাগারে চোখের উপর প্রেশার পড়ছে, ব্রেনের উপর প্রেশার পড়ছে, কাজটা আজকেই শেষ করতে হবে, নাইলে কালকে এই চাকরিটা থাকবে কি থাকবে না তার একটা অনিশ্চয়তা রয়েছে। ফলে এইগুলি সমস্ত কিছু কিন্তু পেশাগত জটিলতা। এখানে কিন্তু আমাদের সীমাবদ্ধতা যে আমরা ওষুধ দিয়ে কিন্তু এই সমস্ত গুলিকে আমরা সব ঠিক করতে পারবো না। আমাদের সেখানে তাকে যতটা সম্ভব এড়িয়ে যাওয়া, বিশ্রাম নেওয়া, এগুলি আমাদের উপদেশ দিতে হবে, না হলে কিন্তু হবে না। একদিন একটা আমার এক বন্ধুর ভাই আমাকে একটা ফোন করলো যে দাদা, সন্ধ্যার সময় তুমি ক্লিনিকে কখন থাকবে? আমি বলছি এটা প্রায় বছর 15 আগের কথা। আমরা এই সময় আমি থাকবো। বলে আমি একটা কেস নিয়ে যাব, চ্যালেঞ্জিং, এটা গিয়ে কিন্তু তোমাকে ঠিক করে দিত, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, তোমাকে গিয়ে সমস্ত বলবো। তো সন্ধ্যার সময় ওর বন্ধুটাকে নিয়ে আমার কাছে এলো, দুটো হাতেই রুমাল দিয়ে হাতটা বাঁধা, দুটো হাতেই সোরাইসিসের পাম্প দিয়ে। বলে আমিও জানতাম না, বন্ধুর ভাইটা বলছে, বলে আমিও জানতাম না। ওকে নিয়ে একটা জায়গায় গেছি, বলে সিগারেট খাবো, ওকে একটা সিগারেট দিচ্ছে, ও পকেট থেকে হাত বের করছে। তো পকেট থেকে হাত বের করছে না কেন? আমি ওকে জিজ্ঞেস করলাম, কিরে তুই নিচ্ছিস না কেন? তখন বললো যে আমি লজ্জায় আমি কারোর কাছে হাত বের করি না, আমি কাউকে প্রণামও করতে পারি না, কাউকে হ্যান্ডশেক করতে পারি না, আমার এই অবস্থা। আজকে আমি বছর 2 ধরে ভুগছি, আমি এর মধ্যে আমি ভেলোরেও ঘুরে এসেছি, কিন্তু আমার কোনো ওষুধে কোনো সারছে না। তো আমি সেই জন্য ভীষণ মানসিক। ইভেন তার বাড়িতে গামছা আলাদা, বিছানা আলাদা, তার কাপড় চোপড় পর্যন্ত কেউ ধরে না। মানসিক নির্যাতন চিন্তা করি। এই অবস্থায় আমার কাছে নিয়ে এসছে। তো আমি কারণটা যে কি কাজ করে, সে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে আছে। তো ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে যে ডিপার্টমেন্টে আছে, সেখানে বিভিন্ন মেশিনে হাতে করে মোবিল লাগাতে হয়, মানে গ্রিস জাতীয়, পেট্রোলিয়াম জাতীয় জিনিস ব্যবহার করতে হয় এবং ধীরে 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 হাতে এই সমস্ত ইয়েগুলি ডেভেলপ হবে। তাহলে পেট্রোলিয়াম জাতীয় জিনিস থেকেই কিন্তু তার সৃষ্টি, এবং এটা শীতকালে ভয়াবহ আকার নেয়। তার একটু পেটেরও সমস্যা আছে। এই সমস্ত কিছু বিবেচনা করে তাকে পেট্রোলিয়াম সিলেকশন হলো। বিশ্বাস করুন, ধীরে 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 ধীরে
সম্পূর্ণ ঠিক হয়ে গেল। 4 মাসের মাথায় আমাকে বলছে যে হোমিওপ্যাথি যে এইভাবে করতে পারে এটা কিন্তু আমার ধারণা ছিল না, যার জন্য আমি অ্যালোপ্যাথিক ডাক্তার ভেলোর পর্যন্ত ঘুরে এসেছি, কিন্তু কোথাও আমাকে সঠিক চিকিৎসা দিতে পারেনি। কিন্তু হোমিওপ্যাথির এত সূক্ষ্ম মেডিসিন আপনি দিচ্ছেন, তাও আবার জলে মিশিয়ে খাওয়া, 2 চামচ খেয়ে বাকিটা ফেলে দেওয়া, ফেলে দেওয়ার আগে হাতে প্রয়োজন হলে একটু লাগাতে বললেন, দিনে 3-4 বার লাগাতে বলেছি। তো এইগুলি হলো সমস্ত কিছু, কিন্তু পেশাগত কারণে কিন্তু রোগগুলি সৃষ্টি হচ্ছে। তো ও অ্যাপ্লাই করে পরবর্তীতে ডিপার্টমেন্টটা চেঞ্জ করলো, চেঞ্জ করার পর তাকে আর কেমিক্যাল করতে হয় না, আর তার কোনো সমস্যা নেই। আজকে 15 বছর হয়ে গেল, তার কিন্তু সে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে। তো হয়ে গেছে হোমিওপ্যাথি এটাই পারে, আরোগ্য যদি হয় পার্মানেন্টলি হবে। পারিবারিক নানা কারণে অসুস্থ হওয়া এবং সেগুলি আমাদের বাধার সৃষ্টি করে আরোগ্য। দেখুন, যে বাচ্চাটা সবসময় তার বাবা মায়ের ঝগড়া শুনেই বড় হচ্ছে, যে বাচ্চাটা সবসময় দেখছে তার বাবা তার ঠাকুরদা মানে দাদা দাদিকে ভালো মতো পরিচর্যা করছে না, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হচ্ছে, সেই সমস্ত সন্তানগুলি কি তৈরি হবে, তাদের মানসিক অবস্থা আমরা কি করে তাকে সুস্থ করতে পারি। ধরুন আপনার কাছে কোনো রুগী এলো খোস মাস্টার নিয়ে, এবার খোস মাস্টার ট্রিটমেন্ট আমরা করব, ঠিক আছে, ভালো কথা। জানা গেল পরিবারে আরো কয়েকজনের আছে, তাহলে আমি শুধুমাত্র এই রোগীটাকে ওষুধ দিয়ে কি ঠিক করতে পারবো? কারণ কন্টামিনেটেড, সংক্রামিত, অন্যজন থেকে তো তার আবার হবে। তাহলে পরিবারের সবাইকে সুস্থ না করে শুধু একজনকে তো এখানে সুস্থ রাখা যাবে না। কয়েক মাস আগে আমার কাছে ভদ্রমহিলা ফোন করলো, তার এইডস পজিটিভ। সে কোনো ডাক্তারের কাছ থেকে আমার কথা শুনে সে আমাকে ফোন করলো যে ডাক্তারবাবু আমার এই হয়েছে। বলে হলোটা কি? বলে আমার স্বামী থেকে হয়েছে। স্বামী কোথায় থাকেন? বলে স্বামী তো আরবে থাকে। তাহলে দেখুন, আরব থেকে এসছে, ওয়াইফের কাছে সংক্রামিত করে দিল। এই জিনিসগুলি পারিবারিক কারণেই তো হচ্ছে। একজন আমরা কি করে সুস্থ করবো? এখানে কিন্তু বাধা। স্বামী তো তাকে ইয়ে করে আবার চলে গেল, সে কিরকম আছে না আছে, বড় কথা হলো সে বাড়ির লোকটাকে অসুস্থ বানিয়ে চলে গেল। এখানে আপনি কি সুস্থ করতে পারবেন? এখানে সুস্থ করাটা খুব মুশকিল। এগুলি কিন্তু আমাদের বাধা। ঢাকার সাংবাদিক, তার গ্রেড 2 ক্যান্সার, কোলনে, ঢাকায় ট্রিটমেন্ট হয়েছে, ট্রিটমেন্টটা ভালোই ট্রিটমেন্ট নিয়েছিল। হঠাৎ করে এটা রিল্যাপস করলো, তারা নাই করে ভারতে চলে এসছে এবং সোজা বোম্বেতে টাটা সেন্টার, টাটা ক্যান্সার সেন্টারে, তো সেখানে তাকে ট্রিটমেন্ট কেমোথেরাপি দেওয়া শুরু করলো। 3খানা নিয়েছে, 4th ডেতে সে আর কষ্ট সহ্য করতে পারছে না, সে ওখান থেকে বনসেন দিয়ে চলে এলো কলকাতায়। এখানকার বেশ কিছু সাংবাদিক আমার পেশেন্ট আছে, সে তাদের রেফারেন্সে আমার কাছে চলে এলো। তার ওয়াইফ আমাকে বলছে যে দাদা আজকে বেশ কয়েকদিন হলো সে কিছুই খেতে পাচ্ছে না, যা খাচ্ছে বমি হয়ে যাচ্ছে, পেটে অসম্ভব যন্ত্রণা। আমার ক্লিনিকে এসে সারাক্ষণ সে সিট বেডে শুয়েই রইল। এবার তার আমি হিস্ট্রিটা নেওয়া শুরু করলাম। আমাদের ঢাকার ট্রিটমেন্টটা তো ভালো হয়ে গেছে, তাহলে আবার হলো কি করে, আবার রিল্যাপসটা কি করে হলো, কষ্টটা কি করে বাড়লো? বলে দীর্ঘদিন ধরে পারিবারিক একটা অশান্তি। তারা 2 ভাই,
ছোট ভাইকে মা ফেভার করে এবং তাদের যে সম্পত্তি আছে আছে সেগুলি ছোট ভাই যাতে পায় তার চেষ্টা হচ্ছে এবং মা সঙ্গে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে ফলে এটা বেশ কয়েক বছর ধরে চলছে। ফলে মানে হসপিটাল থেকে বাড়িতে ফিরেছে তখন রেস্টে আছে, অফিসে যাচ্ছে না। হঠাৎ একদিন মা এসে একটা আর্গুমেন্ট করলো কোনো বিষয় নিয়ে, সেখানে প্রচন্ড ঝগড়া। সেই দিন থেকে তার পেটের ব্যথাটা শুরু হয়েছে। দেখেন, আমি তখন কেসগুলি শোনার পর তাকে আমি চিন্তা ভাবনা করে একটা ওষুধ দিই, তাহলে 1 সপ্তাহ অন্তত কলকাতা থাকো, একটু আরাম পেয়ে তারপর বাংলাদেশে ফিরে যাবো। হ্যাঁ ঠিক আছে। 3 দিন পরে আমার কাছে আবার আসতে বলো, 3 দিন পরে আমার কাছে এলেন, বলে আপনি এখানে যে ওষুধটা বানিয়ে 1 ডোজ খাইয়ে দিলেন আর বমি হয়নি, আজ পর্যন্ত আর বমি নেই, পেটের ব্যথা একদম নেই। এটা 1919 সালের কথা, মানে 3 বছর আগে প্রায়। পেশেন্ট আজ পর্যন্ত তার কোনো সমস্যা নেই। এখনো পর্যন্ত সে প্রায় 50 কিলোমিটার বাইক চালিয়ে সে অফিস করে এবং ইতিমধ্যে তার একটা বই প্রকাশিত হয়েছে, সেটা আমাকে পাঠিয়েও দিয়েছে। নর্মাল লাইফ ডিল করছে। জানি না রোগের গতি প্রকৃতি কতদূর আছে, কারণ করোনা পরিস্থিতির কারণে প্রায় 2 বছর ধরে আর নিয়মিত ওষুধ আর সেবন করা হচ্ছে না তার, কিন্তু পেশেন্টটা ভালো আছে। মাঝে মাঝে আমাকে হোয়াটসঅ্যাপ করে, মেসেঞ্জারে আমাকে করে, কল করে। ওষুধটা দিয়েছিলাম স্টেফিসিক দিয়ে। আপনারা সবাই বিচক্ষণ লোক, আপনারা বুঝবেন কি কারণে দিয়েছি, আমি বললাম এবং আপনারা মিলিয়ে নিন। তাহলে রোগের কারণ আমরা যদি বুঝতে পারি, আমরা কিন্তু সেখানে কিন্তু ওষুধ কিন্তু মিরাকেল কাজ করে। এই কারণটাকে খুঁজতে হবে। সেখানে যেখানে আমরা কারণ খুঁজতে পারবো না বা সেটাকে শর্ট আউট করতে পারবো না, এক্সাইটিং কজ হোক বা কন্টেনিং কজ হোক, সেগুলি যদি আমরা দূর করতে না পারি, তাহলে কিন্তু বারবার করে রোগী অসুস্থ হবে এবং ওষুধ দিয়েও সেখানে কিছু করা যাবে না। এই হলো মোটামুটি পারিবারিক কারণে এই সমস্ত গুলি হচ্ছে। এরকম অনেকেরই নানা রকমের অভিজ্ঞতা আছে। আমি আমাদের হসপিটালেও হাই ব্লাড প্রেশার থেকে তার স্ট্রোক হয়ে গেছে এবং সে হাঁটতে পর্যন্ত পারে না। এই স্ট্রোক হওয়ার যেদিন হলো, সেদিন তার বাবার সঙ্গে খুব তার তুমুল ঝগড়া হয়েছে এবং ঝগড়া হওয়ার পরও তার স্ট্রোক হলো। প্রেশার কিছুতেই কমাতে পারে না। প্রিন্সিপাল বলছেন যে শ্রীকান্ত বাবু, আপনি একটু রুগীটাকে দেখুন, রুগীটাকে ওষুধে রেসপন্স করছে না। তাকেও ঠিক কজেশনটা জানলাম, কজেশন জেনে ওষুধ দেওয়া হলো। ধীরে ধীরে তার কিন্তু প্রেশারটাও নর্মাল হয়ে গেল এবং রুগীর যে ওয়ান সাইড প্যারালাইজড মতো ছিল, তাকে এক্সারসাইজ করানো হলো, রেগুলার এক্সারসাইজের জন্য করা হলো। ফিজিওথেরাপিস্ট আছে আমাদের হসপিটালে, ফিজিওথেরাপিস্ট সেভাবে ম্যানেজ করছে। ধীরে 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 রুগীটা সুস্থ হয়ে গেল অনেকটা, পুরোপুরি সুস্থ হয়নি, অনেকটা সুস্থ হয়ে গেছে, কিন্তু তার প্রেশার এবং অন্যান্য কষ্টগুলো তার কিন্তু সমস্ত কিছু চলে গেছে। এই সামাজিক জটিলতা থেকে আমরা কি করে মুক্তি পাবো? বিশেষত রিলিজিয়ান নিয়ে, ধর্ম নিয়ে, ধর্ম ব্যবসায়ীরা যে কাণ্ড চালায়, আমাদের এখানেও তো দেখেছেন বাবরি মসজিদ নিয়ে যা হলো। পৃথিবীর বিভিন্ন দিকে ধর্ম নিয়ে যে সমস্ত মানুষের উপর যেভাবে রায়টের ফলে, দেখুন বাবার সামনে ছেলেটার কি অবস্থা, জাস্ট রায়ট। দুজন একই কলেজে পড়াশোনা করে, পড়তে পড়তে তাদের মধ্যে
হৃদয়ের মিল হয়েছে, সংস্কৃতির মিল হয়েছে, তারা প্রেমে আবদ্ধ হলো, তারা বিয়ে করলো। মুশকিল হলো তারা দুজন দুই ধর্মের বা দুই কাস্টের, বাড়ি মেনে নিচ্ছে না, সমাজ মেনে নিচ্ছে না, কোনো বাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে না। এখানে যদি অসুস্থ হয়, এই যে এক্সাইটিং কজ, এর কারণে সৃষ্ট রোগগুলি আমরা কিভাবে দূর করব? বারবার করে তার যদি মনের মধ্যে যদি চাপ সৃষ্টি হয়, সেখানে কি শুধুমাত্র আমরা ওষুধ দিয়ে কিন্তু সারাতে পারবো? সম্ভব? সারাদিন করোনা নিয়ে প্রচুর টিভিতে, বিভিন্ন মিডিয়াতে নানা রকম সত্য মিথ্যার গল্প, ভয়াবহতা একটা তৈরি করা, মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার তৈরি করা। আমার এক রোগী একদিন আমাকে ফোন করলো যে তার 8 বছর 9 বছরের একটা ছেলে, প্রায় 1 মাসের উপরে সে অসুস্থ, ঠিক মতো খেতে পারছে না, ঠিক মতো ঘুমোতে পারছে না, একটা আতঙ্ক তার মধ্যে, সবসময় ভয় হয়ে থাকছে। তো আমাকে বললো যে ডাক্তারবাবু, আপনি ছেলেটাকে একটু দেখবেন, আপনি একবার আসবেন। তো আমি একদিন আমার কলেজ হয়ে আসার পথে আমি তার বাড়িতে গেলাম। বাচ্চাটা আমার কাছে এলো, হাতে একটা জলের বোতল, 500 লিটারের যে ছোট বোতল, 500 ml এর, 500 লিটার বলছি, 500 ml এর ছোট বোতল, সেই বোতলটা জল। আর আমি ওকে অবজার্ভ করছি, বোতলের ঢাকনাটা খুলছে, এক ডোক করে জল খাচ্ছে, আবার রেখে দিচ্ছে, বন্ধ করছে। ঠিক 10 সেকেন্ড 15 সেকেন্ড যাচ্ছে, আবার ঢাকনা খুলছে, আরেক ঢোক খাচ্ছে, আবার রেখে দিচ্ছে। তো জানা গেল যে টিভির যে খবর এবং বাড়ির যে আলোচনা, এই আলোচনার ফলে তার মনে হয়েছে যে কেউ বেঁচে থাকতে পারবে না, সবাই মারা যাবে, বাবাও চলে যাবে, মাও চলে যাবে, তাহলে আমার কি? এই আতঙ্ক থেকে তার এমন অবস্থা, 10 সেকেন্ড 15 সেকেন্ড পর পর জল খাচ্ছে, এক ডোক খাচ্ছে, আবার রেখে দিচ্ছে, আবার কিছুক্ষণ 8 ডোক খাচ্ছে, আবার রেখে দিচ্ছে। তাকে সাইকিয়াট্রিস্ট দেখানো হয়েছে, চাইল্ড স্পেশালিস্টের কাছেও নিয়ে গেছে, কিন্তু তার এই সমস্যাটার কিছুতে সমাধান করতে পারছেন না। ছেলেটা কিন্তু খুব শোচনীয় অবস্থার মধ্যে আছে। তো আমি ওর বললাম যে আমার কাছে পাঠিয়ে দিন, কাউকে আমি ওষুধ দিয়ে দেবো। ওষুধ দেওয়া হলো, আর্সেনিকে দেওয়া হলো। মৃত্যু ভয়, অল্প অল্প বারবার করে জল খাওয়া, ধীরে 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 ছেলেটা 1 সপ্তাহ পরে আমাকে রিপোর্ট দিল, না আর সমস্যা নেই, ছেলেটা এখন অনেক স্টেবল। প্রায় মাস খানিক, মাস দেড়েক ওষুধ চলেছে, আলটিমেটলি ছেলেটা সম্পূর্ণ সুস্থ হয়ে। তাহলে এইগুলি কিন্তু সমস্ত কিন্তু আসছে কিন্তু সামাজিক জটিলতার কারণে। আমরা এইগুলি বুঝতে হবে এবং যেগুলি পারবো সেগুলো আমরা ট্যাকেল করতে পারবো। আর সমস্ত কিছু তো আমাদের হাতের বাইরে, সেগুলি কিন্তু আরোগ্যের পক্ষে অন্তরায়ী হয়ে দাঁড়িয়ে।